বিশ্বাস জিনিসটা বড়ই বিচিত্র। পৃথিবীর গহ্বরে এমনও কিছু অস্তিত্ব রয়েছে যাকে নিয়ে আজও সভ্য সমাজের মাঝে ধোঁয়াশা রয়ে গেছে। কেউ বলে তা আছে, আর কেউ তাহার অস্তিত্ব একেবারেই অস্বীকার করে দেয়। হিমালয়ের পাহাড়ে ঠিক এমনই এক প্রাণীর হদিশ পাওয়া যায় যাকে নিয়ে নানান তর্ক বিতর্কের সৃষ্টি হয়। কে এই রহস্যময় প্রাণী? প্রতি পূর্ণিমায় শেরপারা কার পুজো করে থাকে এবং সেই পুজো সকলের আরাধেই বা কেন হয়ে থাকে? কি আছে সেই গুহার মন্দিরে? এই সকল প্রশ্নের উত্তর নিয়েই আজকের গল্প। প্রখ্যাত লেখক আকাশ গুহর কলমে দেবতার হাত গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি ব্রতদীপ, অন্যান্য চরিত্রে শুভম, সাগ্নিক, ইন্দ্রনীল ও সায়র। শুরু হতে চলেছে আজকের গল্প দেবতার হাত। বহুদিন ফোন সুইচ অফ আসার পর কাঠমান্ডুর এক বেসরকারি হাসপাতাল থেকে বেপাত্তা সাংবাদিক বৈভব সেনগুপ্তের খোঁজ পাওয়া গেল। খবর মোটেই ভালো নয়। কলকাতায় ও যে সংবাদ মাধ্যমে চাকরি করে সেখানে ফোন করে জানানো হলো পিঠে একটা মারাত্মক ক্ষত নিয়ে সেখানে ভর্তি হয়েছে বৈভবদা। কলকাতার মিডিয়াতে বৈভব সেনগুপ্তের নিখোঁজ হওয়া নিয়ে ইতিমধ্যেই অনেক তোলপাড় হয়ে গেছে টিভি এবং খবরের কাগজগুলোতে। এহেন অবস্থায় তাকে কাঠমান্ডুতে ফেলে রাখা সমীচীন নয়, তাই শেষমেশ অনেক কাঠখড় পুড়িয়ে ওকে কাঠমান্ডু থেকে কলকাতায় উড়িয়ে আনা হয়েছে ঠিকই, কিন্তু পুরোপুরি সুস্থভাবে নয়। পিঠের দগদগে ক্ষতটা নিয়ে এখানে ফিরেই আবার ব্যাক টু হাসপাতালের বিছানা। এই খবরটা অনেকদিন আগেই পেয়েছি, কিন্তু বাঁকুড়ার দিকে একটা ফিচার কভার করতে গিয়ে বেশ কিছুদিন দেরি হয়ে গেল লোকটার সাথে দেখা করতে। কলকাতা ফিরে আবার দিন দুয়েকের ব্যস্ততার পর ফাইনালি রোববার সকালে বেলভিউ নার্সিংহোমের ভিজিটিং আওয়ার হিট করলাম। আমি মনীষ মৈত্র, পেশায় চিত্র সাংবাদিক। বৈভবদাকে চিনি বহু যুগ হল। কলকাতার এক নামী কলেজে জার্নালিজম ডিপার্টমেন্টে আমার সিনিয়র ছিল। পরবর্তীকালে একই মিডিয়া হাউসে সাংবাদিকতা করেছি দুজনে। বর্তমানে আমি সেই মিডিয়া হাউসের অধীনে থেকে গেলেও বৈভবদার কিছু মন কষাকষির জন্য চাকরিটা ছেড়ে দিতে হয়েছে ওকে। বৈভব সেনগুপ্ত মানুষটা এমনই, ভীষণ জিনিয়াস, কাজের প্রতি প্রচণ্ড ফোকাসড এবং ডেডিকেটেড, কিন্তু একই সঙ্গে প্রচণ্ড খামখেয়ালি, অনেকটা জেদি এবং কিছুটা একলা সেরে। কিন্তু সাংবাদিকতার জগতে ওর মতো তরুণ প্রতিভা কলকাতায় কেন সারা ভারতে খুব কমই আছে। মাঝে মধ্যে এমন এমন উদ্ভট জিনিস নিয়ে নিউজ তৈরি করে যা পাবলিকের কেন মিডিয়ার কল্পনার বাইরে। যেসব বিষয় নিয়ে সাধারণত কোনো সংবাদ মাধ্যম মাথা ঘামায় না, বৈভবদা বেছে বেছে সেই সব জিনিসগুলোকে কভার করে। কিন্তু এটাও ঘটনা, পাবলিক ওর সেসব নিউজ লুটের বাতাসার মতো লুফে গিলেছে। এই যেমন গত বছর কোনো মিডিয়া হাউস থেকে কোনো স্পন্সরশিপ না পেয়ে নিজেই দায়িত্ব নিয়ে বেনারস চলে গেল অঘোরী সাধুদের নিয়ে একটা ফিচার করবে বলে। 2 সপ্তাহ ধরে বেনারসের শ্মশানে মশানে ঘুরে বেড়ালো ক্যামেরা হাতে করে। কলিগদের কাছে প্রথমে টোনটিটকেটি শুনলেও পরে ফিচারটা যখন হিট হয়েছিল তখন বৈভবদাই হিরো। এমনি ছেলেটার ব্লগ এবং ফেসবুকে এত ফলোয়ার। এই 2 প্ল্যাটফর্মে ওর মতামতের যথেষ্ট দাম আছে। ওর এবারের অভিযানটাও ঠিক তেমনই কোনো একটা উদ্ভট বিষয় নিয়ে। সেপ্টেম্বরের শেষের দিকে হঠাৎ করেই নেপালের পূর্বাঞ্চলে পাড়ি দিয়েছিল বৈভবদা। কি উদ্দেশ্যে সেটা আমার জানা ছিল না। সে কি ঢাক ঢাক গুড়গুড় বাপরে, জিজ্ঞেস করলেই একটা রহস্যময় হাসি দিয়ে এড়িয়ে যেত ব্যাপারটা। যদিও পরবর্তীকালে বৈভবদা নিখোঁজ হয়ে যাওয়ার ডামাডোলের মধ্যে সকলেই জেনে গিয়েছিল ব্যাপারটা, এবং যথারীতি প্রতিবারের মতো সবার কাছে এটা একটা হাস্যরসের ব্যাপার হয়ে দাঁড়ায়। সেই যে হিমালয়ের কোলে পা রাখল, তারপর প্রায় 1.5 মাস মতন কোনো খোঁজ নেই। কাছা ধরে টানাটানি শুরু হলো মিডিয়া হাউসের। বেগতিক দেখে মুখ খুলতে বাধ্য হলেন সংবাদ মাধ্যমের কর্ণধার। বৈভবদা নেপালের এক দুর্গম অঞ্চলে কোনো এক গ্রামে গিয়েছে এক অদ্ভুত নিউজ কভার করতে। শুনে সকলেরই চোখ কপালে উঠেছিল। বৈভবদা নাকি সেখানে হিমালয়ের বিভিন্ন অঞ্চলে সুপ্রাচীনকাল ধরে চলে আসা মিথ, ইয়েতি বা তুষার মানবের অস্তিত্বের কোনো এক প্রমাণ পেয়েছে।
সেইটা নিয়ে একটা ফিচার ফিল্ম বানানোর উদ্দেশ্যেই হঠাৎ এই নেপাল যাত্রা, ভাবা যায়? শুরু হলো খড়ের গাদায় সূঁচ তল্লাশি। ওকে লাস্ট যেখানে স্পট করা হয়েছিল সেই জায়গাটা এভারেস্ট বেস ক্যাম্পের কাছেই। ব্যাস এইটুকু ইনফরমেশন ছাড়া আর বেশি দূর এগোতে পারল না কেউই। লোকটা যেন বেমালুম কর্পূরের মতো উবে গেছে। তারপর শেষমেশ স্বস্তির খবরটা এলো কাঠমান্ডুর এক বেসরকারি হাসপাতাল থেকে। বৈভবদাকে এক রাশিয়ান অভিযাত্রী দল এভারেস্ট বেস ক্যাম্পের কাছে একটি জায়গা থেকে উদ্ধার করে, কিন্তু জখম অবস্থায়। কোনো বন্য জন্তু আক্রমণ করেছিল ওকে। ঠিক কোন জন্তুর ওর মনে নেই, তবে একেবারে ন্যারো স্কেপ পেয়েছে বৈভবদা। জন্তুটা পিঠে আঁচড়ে অনেকখানি ক্ষত করে দিয়েছে। বেচারা অনেক আশা নিয়ে গিয়েছিল ইয়েতি খুঁজতে, কিন্তু একেবারে মুখে চুনকালি মেখে ফিরেছে। তবে সবাই বলাবলি করছে কলকাতায় ফিরে আসার পর দোর্দণ্ড প্রতাপ সাংবাদিক বৈভব সেনগুপ্ত কেমন যেন চুপ মেরে গেছে। নেপালে ওর সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা নিয়ে এখনো মুখ খোলেনি সে। এতদিন কোথায় নিরুদ্দেশ ছিল, কি করছিল, এসব বহু জিজ্ঞাসাবাদ করে এক কোনাও উদ্ধার করা যায়নি। বৈভবদার এমন মুখে কুলুপাটার কারণ জানতে ভীষণ কৌতূহল হচ্ছে। সে রাশিয়ান অভিযাত্রী দলটি বৈভবদাকে বেহুশ অবস্থায় তুলে এনে কাঠমান্ডুর হাসপাতালে এনে ভর্তি করেছিল। তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানায় ওরা খুব সকালে এভারেস্ট বেস ক্যাম্পে ট্রেক করে নিচে নেমে আসছিল। ওই চিরতুষার ক্ষেত্রে অচৈতন্য ও আহত অবস্থায় বরফের মধ্যে বৈভবদাকে পড়ে থাকতে দেখেছিল ওরা। কিছু দূরেই পড়েছিল ওর ক্যামেরাটা, সেটিও ওর সাথে কাঠমান্ডু পৌঁছে দিয়েছিল দলটি। সম্ভবত সারা রাত ওখানে এভাবেই পড়েছিল বৈভবদা। ছেলেটা বেঁচে আছে এই অনেক। কেবিনের দরজা খুলে আমাকে ঢুকতে দেখে আস্তে আস্তে শোয়া অবস্থা থেকে উঠে বসে বৈভবদা। মুখে কষ্ট করে ফুটিয়ে তোলা একটি হাসি। আন্তরিক হাসিটা আসবেই বা কোথা থেকে? এই কদিন ওর উপর শারীরিক এবং মানসিক উভয়ভাবেই যা ঝড় গিয়েছে, যে কোনো শান্ত মানুষেরও মাথার চুল ছেঁড়ার মতো অবস্থা হবে। চোখ মুখের অবস্থা উদ্ভ্রান্তের মতো। চুল দাড়ি কাটা নেই বহুদিন। কাশ্মীরি আপেলের মতো গায়ের রং চাপা পড়েছে তামাটে রোদে পোড়া চামড়ায়। মায়া হলো মানুষটাকে দেখে। ওর বেডির সামনে গিয়ে ফলের প্লাস্টিকটা বাদিকে টেবিলে রেখে বসতে বসতে প্রশ্ন করলাম, কেমন আছো এখন? সেরে তো কবেই উঠেছি, ঘাটাও শুকিয়ে এসেছে, শুধু একটু কোমরে আর পিঠে ব্যথা। এতদিন ধরে শুয়ে বসে থেকে এই যা। যার মুখে কথাটা বলি আমার পাশে রাখা ভর্তি ফলের জুসের গ্লাসটা আমাকে এগিয়ে দিয়ে বলল, এই নে খেয়ে নে তো। সকাল সন্ধে এক জিনিস গ্যালন গ্যালন গিলে মুখটা পুরো পচে গেল। আমি বললাম, আচ্ছা সেসব হবে কোন? আগে বলো, সবাই যেটা বলা বলি করছে সেটা কি সত্যি? তুমি নাকি মুখে একেবারে কুলু পেটেছ? হ্যাঁ? বাংলার পাঁচ হয়ে থাকা মুখটায় আরও কয়েকটা বলি রেখা বেড়ে গেল। ও, তার মানে তুই আমি কেমন আছি সেটা দেখতে এখানে আসিসনি, বাকিদের মতো আমার পেট থেকে কথা বার করতে এসেছিস, তাই তো? দেখ মনীষ, তুই তো আমাকে বহুদিন ধরেই চিনিস। আমার যদি এ ব্যাপারে সত্যিই কিছু বলার থাকতো আমি অনেক আগেই বলে দিতাম, তাই নয় কি? বুঝলাম প্রশ্নটা খুব তাড়াহুড়ো করে ফেলেছি, ভুলভাবে করে ফেলেছি। ওর মাথা গরম হয়ে গেলে কিছুই বের করতে পারবো না। গাড়ি অন্যদিকে ঘোরালাম। আরে না না, তোমার সঙ্গে কি আমার তেমন সম্পর্ক বলো? আচ্ছা তুমি বাড়ি কবে ফিরেছো বলো তো? কবে ডিসচার্জ করবে ভগবানই জানে, শুধু শুধু বিলটা বাড়ানোর ধান্দা। সংক্ষিপ্ত এবং কাটছাট উত্তর, যার পরে আর কোনো প্রশ্ন করা চলে না। তবুও আমতা আমতা করে বললাম, দেখো বৈভবদা, কিছু মনে করো না। আসলে তুমি এবার এত প্রাইভেসি মেনটেন করেছো, কৌতূহল হওয়াটা স্বাভাবিক। বলে পর্যন্ত গেলে না ঠিক কী করতে হঠাৎ করে নেপালে পাড়ি দিলে। তোমার বস হিমাদ্রি মৈত্র মুখ না খুললে তো কিছুই জানতে পারতাম না। না মানে হঠাৎ ইয়েতির মতো একটা বিতর্কিত বিষয়ে তোমার এমন হঠাৎ কৌতূহলের কারণটা একটু বলবে? চোখ শুরু করে খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনল বৈভবদা। ব্যাপারটা দীর্ঘশ্বাস ফেলে বেশ কিছুক্ষণ বাইরে তাকিয়ে রইল। তারপর হঠাৎই নিজের গায়ের জামাটা টান মেরে খুলে ফেলল। পিছন ঘুরে পিঠের দিকে নির্দেশ করাতে পিঠের ঠিক মাঝখানে
তিনটে সমান্তরাল কালচে লাল হয়ে যাওয়া রেখার মতো ক্ষতটা দেখে শিউরে উঠলাম। দেখ, ভালো করে দেখ তো, কি মনে হয় তোর? এই এরিয়ায় ঠিক কোন বন্যজন্তুটি এরকমভাবে আক্রমণ করতে পারে? শ্বাসরুদ্ধ করে ক্ষতস্থানটা পর্যবেক্ষণ করলাম। আঁচড়টা মারাত্মক না হলেও ক্ষতটা খুবই গভীর। বিজ্ঞের মতো বললাম, চিকিৎসক তো বলেছেন খুব সম্ভবত ওটা স্নো উলফের আঁচড়। জামাটা তুলে নিয়ে বোতাম আটকে মৃদু হাসল বৈভবদা। স্নো লেপার্ডের পাঞ্জা দেখেছিস কখনো? কুকুরের থেকে সামান্য বড় হয়। ঠিকই তো, তিনটি ক্ষত যথেষ্ট দূরত্বে তৈরি হয়েছে। স্নো উলফের পক্ষে এত বড় আঁচড় কাটা সম্ভব নয়। এত বড় পাঞ্জা বাঘ ভাল্লুক ছাড়া অন্য কোনো প্রাণীর হতে পারে না। আর ওই অঞ্চলে কেবল স্নো লেপার্ড বা ভাল্লুক ছাড়া অত বড় পাঞ্জার কোনো প্রাণী নেই। আর তাছাড়াও স্নো লেপার্ড বা ভাল্লুক বৈভবদাকে আক্রমণ করে থাকলে শুধুমাত্র এভাবে আদর করে ছেড়ে দিত না, আমাকে ঘেটে ঘ করে দিয়ে একটা জিজ্ঞাসু দৃষ্টি ছুড়ে দিয়ে আমার দিকে তাকিয়ে রইল বৈভবদা। কোনো সদুত্তরের প্রত্যাশা না পেয়ে নিজেই মুখ খুলল। শুধু একটা কথাই বেরোলো মুখ থেকে, ইয়েতি। প্রথমটায় হতভম্ব এবং পরে এই ভেবে সন্দিগ্ধ হলাম যে এক রাত হাড় হিম করা ঠান্ডায় বরফের ভেতরে পড়ে থাকার জন্য ওর মস্তিষ্কটা হয়তো টেম্পোরারিলি ফ্রিজ হয়ে গিয়েছে। কিছু বলার আগেই যেন মন পড়ে ফেলল বৈভবদা। কি ভাবছিস আমার মাথা খারাপ হয়ে গেছে, তাই না? জানতাম তো, এই জন্যই মুখ খুলিনি। এই শহরে কারোর কাছে মুখ খোলার আমি কোনো প্রয়োজন মনে করি না। কেউ বিন্দু বিসর্গও বিশ্বাস করবে না, উল্টে এটা নিয়ে একটা জমাটি মশকরার আসর বসবে। কিছুক্ষণ থেমে আবার বাইরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, ইন্টারন্যাশনাল সোর্স কাজে লাগাতে হবে এবার। আরও স্পষ্ট প্রমাণ জোগাড় করতে হবে। আবার যেতে হবে আমাকে, আবার যেতে হবে। আসলে ওকে দোষও দেওয়া যায় না। এই কদিনে ওর সাথে যা হয়েছে আর যে কারোর সাথে হলে তার মাথার তারগুলো এমনি জট পাকিয়েছে। তো আমি নিজেও বা কি বলবো, কিছুই বুঝতে পারছি না। জানি না ছেলেটার মাথা সত্যি খারাপ হয়ে গেছে কিনা। বহু যুগ ধরে হিমালয়ের কোলের বিভিন্ন জনজাতির বংশ পরম্পরায় চলে আসা গল্প, কাল্পনিক জীব, তুষার মানব বা ইয়েতি, হ্যাঁ, এই এপ জাতীয় হিউম্যানয়েডটিকে নিয়ে সারা বিশ্বে কম জলঘোলা হয়নি, এ কথা কারোরই অজানা নয়। হিমালয়ের বহু অভিযাত্রীরা এবং স্থানীয় মানুষের অস্তিত্বের অনেক প্রমাণ পৃথিবীর সামনে বিভিন্ন সময় হাজির করলেও কোনোটাই যুক্তিযুক্ত নয়, বরং মানুষের মনে এই প্রশ্নটাই বারবার জেগেছে, ইয়েতি বলে কি সত্যি কিছু আছে? বৈভবদার মতন একজন মানুষ যার কোনো কথা আজ অবধি আমার অবিশ্বাস হয়নি, তার মুখে আমি এটা ঠিক কি শুনলাম? বৈভবদার পিঠের গভীর ক্ষতটা সেই প্রাণীটির করা, যার অস্তিত্ব নিয়ে এখনো অবধি যতগুলো প্রমাণ সামনে এসেছে সবই ভুয়ো বলে প্রমাণিত। যাকে কেউ কোনোদিনও স্বচক্ষে দেখাতো দূরস্থান, শুধু পায়ের ছাপ ছাড়া কোনো ছবি কেউ তুলতে সক্ষম হয়নি। এমনকি যে প্রাণীটা শুধুমাত্র একটা মিথ বা কিংবদন্তি ছাড়া কিছুই নয়, তাকে বৈভবদার স্বচক্ষে দেখার দাবি করছে। করুণ গলায় মৃদু প্রতিবাদ করার চেষ্টা করলাম। তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ? টেবিলে দমাস করে একটা চাপড় পড়ার শব্দে চমকে উঠলাম। আলবাত জানি। বৈভব সেনগুপ্ত জীবনে এক ফোঁটা অ্যালকোহল গলায় ঢালেনি যে সে নেশার ঘোরে ভুল দেখবে। আমি যা দেখেছি তাই তোকে বললাম, একান্ত আপন মনে করি। কাউকে বলিনি কিন্তু এই কথাটা এখনো। বিশ্বাস অবিশ্বাস তোর ওপরেই ছাড়লাম ভাই। না, ঠিক অবিশ্বাস নয়, শুনেছি অত উচ্চতায় শরীরে নানা সমস্যার সৃষ্টি হয়, তা থেকে হ্যালুসিনেশনও হতে পারে। সজ্ঞানে সুস্থ শরীরে দেখেছি। বৈভবদার কণ্ঠের দৃঢ়তা ইয়েতির অস্তিত্ব সম্বন্ধে আমার অবিশ্বাসকেও টলিয়ে দেবে। এক মিনিট দাঁড়াও, তখন কি একটা বলছিলে, কি স্পষ্ট প্রমাণ জোগাড় করতে হবে? তার মানে তোমার কাছে কোনো প্রমাণ আছে, রাইট? হ্যাঁ, একটা দীর্ঘশ্বাস ফেলে বৈভবদা, আছে বই কি, কিন্তু ছাড়, তোর তা দেখতে হবে না, বিশ্বাস করবি না। ভিতরে ভিতরে একটা চাপা উত্তেজনা অনুভব করলাম। ইয়েতির প্রমাণ, এ বলে কি? ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে ব্যাপারটাকে। ওকে বিগড়ে দিলে হয়তো কিছুই জানা হয়ে উঠবে না। শান্ত স্বরে বললাম, একবার দেখাতে দোষ কোথায়? এত কিছু তো বলেই দিলে।
বৈভবদা মুখ নিচু করে কিছু একটা ভাবল যেন। তারপর হঠাৎ বিছানায় বসে একটু ঝুঁকে নিচে টেবিলের তলা থেকে কিছু একটা জিনিস বের করে আনলো, একটা চামড়ার থলে। সেখান থেকে বেরিয়ে এলো একটা বাঁধানো ডায়েরি। ডায়েরিটা খুলে ভেতর থেকে হাতরে একটা ফটোগ্রাফ বের করে আমার হাতে দিলেন বৈভবদা। এই যে একমাত্র প্রমাণ। ছবিটা অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে দেখেও কিছুই মর্মোদ্ধার করতে পারলাম না। শুধু পাইন বা রডোডেন্ড্রন জাতীয় কোনো গাছের পাতার ফাঁক ফোকর দিয়ে একটা আবছা কিছু দৃশ্যমান, কিন্তু সেটা ইয়েতি না মানুষ না গাছ না পাথর, কিছুই বোধগম্য হচ্ছে না। মুখে বললাম, তাহলে এই ছবিটা তুমি মিডিয়ার হাতে তুলে দিচ্ছ না কেন? চিলের মতো ছমিরে ছবিটা হাত থেকে নিয়ে নিল বৈভবদা। এ ধরনের বিভ্রান্তি সৃষ্টিকারী নিউজ ওরা পাবলিশ করবে না। তাছাড়াও সচক্ষে ইয়েতি দর্শনের ব্যাপারটা কারোরই হজম হবে না। পাবলিক আবার এটাকে ভুয়ো বলে উড়িয়ে দেবে। তাহলে সোশ্যাল মিডিয়া বা ব্লগে লেখে অন্তত একটা। আমি ট্রোলিংয়ের শিকার হতে চাই না। তাহলে কি করবে ভেবেছ? চুপ থাকবো যতদিন না কোনো উপযুক্ত প্রমাণ জোগাড় করতে পারছি। পৃথিবী শুধু প্রমাণ চায়, যদিও সবসময় সব কিছু প্রমাণ করার ব্যর্থ তাগিদ করতে নেই। অর্থাৎ তুমি আবার যাবে, তাই তো? মে নট বি, সময়ের ওপর ছেড়ে দিয়েছি। পৃথিবীর কাছে প্রমাণ করার তাগিদ হলে অবশ্যই যাব, যদিও সেটা হবে বলে আমার মনে হয় না। কিছু কিছু ঘটনা প্রকৃতির বুকে গুপ্ত থাকতে দেওয়াটাই মঙ্গল। পৃথিবীর লোভী সভ্য সমাজের সামনে না আনাই ভালো। আমার তো কৌতূহল নিরসন যা হওয়ার হয়ে গিয়েছে। এরপর আর কিচ্ছু বলা চলে না। কিছুক্ষণ আমাদের মধ্যে অখণ্ড নীরবতা বিরাজ করল। যে চামড়া ডায়েরিটার ভেতর থেকে ফটোগ্রাফটা বেরিয়েছিল সেটা হঠাৎ বৈভবদা আমার হাতে দিয়ে বলল, মনীষ, দেখ ভাই, আমি জানি তুই আমাকে ভুল বুঝবি না। আমি যা বলছি তার এক বর্ণও মিথ্যে নয় ভাই। আমি মানলাম পৃথিবীর সমস্ত মানুষের কাছে ইয়েতি একটা মিথ বা গল্পকথা ছাড়া কিছুই নয়, কিন্তু যা রটে তার কিছু তো ঘটে, তাই না? যাক, কোনো উপযুক্ত প্রমাণ তো আমি দিতে পারলাম না। আমার এই ডায়েরিটা তোকে দিলাম। এতে গত 2 মাসের সমস্ত ঘটনাই লিপিবদ্ধ করা আছে। তুই এটা পড়িস, অন্তত পড়ে দেখিস। ইয়েতির অস্তিত্ব সম্বন্ধে তোর অবিশ্বাস খণ্ডাবে এমন আশা আমি রাখি না, কিন্তু অনেক কিছু জানতে পারবি। আমি কোথায় নিরুদ্দেশ হয়েছিলাম, কি করেছি, কোথায় থেকেছি, এসব কৌতূহল আশা করি নিরসন করতে পারবে এই ডায়েরিটা। ব্যাপারটায় হকচকিয়ে গিয়েছিলাম। ডায়েরিটা হাতে নিয়ে অবাক হয়ে বৈভবদাকে প্রশ্ন করলাম, তুমি আমাকে দিচ্ছ কেন এটা? মিডিয়া হাউসের হাতেই তুলে দাও, হয়তো অনেক কিছু প্রমাণ বেরিয়ে আসতে পারে। অ্যাটলিস্ট জোড়া তারা দিয়ে একটা স্টোরি তো হতেই পারে। একটা তাচ্ছিল্যের হাসি হেসে বাইরে তাকায় বৈভব সেনগুপ্ত। এ শহরে আমার আপন বলতে তেমন কেউই নেই। তোকে নিজের ভাইয়ের চোখে দেখি, তাই দিলাম। শুধুই পড়িস, মাথায় রাখার কোনো দরকার নেই, কেমন? অগত্যা আর কি করা, আমি ডায়েরিটা নিয়ে বাধ্য ছেলের মতো ওকে সেদিনের মতো বিদায় জানিয়ে চলে এলাম। গাড়ির ড্যাশবোর্ডে টানা 6 দিন ধরে পড়ে রইল ডায়েরিটা। ঠিক পরের রোববার গাড়িটা কার ওয়াশ সেন্টারে পাঠাচ্ছি, তখন চোখে পড়ল। কি মনে হতে গাড়ি থেকে ডায়েরিটা নিয়ে এসে রাখলাম বেডরুমে। বৈভবদা ছাড়া পেয়ে ওর পাম অ্যাভিনিউর বাড়িতে চলে গিয়েছে ততদিনে। সেদিন হাতে কাজ কম ছিল, নিয়ে না বসে বৈভবদার ডায়েরিটা খুলে সোফায় শরীরটা এলিয়ে দিলাম। গাঁজাখড়ি হোক আর যাই হোক, বৈভব সেনগুপ্তর মতো মানুষের ডায়েরি পড়া যে কোনো অ্যাডভেঞ্চার ফিল্ম দেখার থেকে কম কিছু নয়, সেটা অন্তত আমার থেকে ভালো কেউ জানে না। গোটা সেপ্টেম্বর মাসের এন্ট্রি পড়ে বুঝলাম বৈভবদা রোজ নামচা লেখেন না, কেবলমাত্র গুরুত্বপূর্ণ ঘটনাগুলি লিপিবদ্ধ করে রাখেন। এই ইয়েতি অনুসন্ধান অভিযানের এন্ট্রিগুলো শুরু হয়েছে 18 সেপ্টেম্বর থেকে। খুব ধৈর্য ধরে পড়তে শুরু করলাম। সতেরোই সেপ্টেম্বর 2019, রাত 3:04। কদিন ধরে রাতে ঘুম না আসার সমস্যাটা বেশ জেগে ধরেছে আমাকে। ওষুধপত্র খেয়েও কোনো লাভ হচ্ছে না।
শরীর সঙ্গ না দিলে অগত্যা কি আর করা, ল্যাপটপ খুলে বসে পড়ি দুনিয়ার খবর জোগাড় করতে। আজ খুব উত্তেজনা বোধ করছি। একটা ইন্টারেস্টিং বিষয়ের ওপর একটু পড়াশোনা করছিলাম। সেটা হলো ইয়েতি বা তুষার মানব। হ্যাঁ, এই গল্পকথার জীবটিকে নিয়ে আজ আমার রাতের ঘুম উড়েছে। ইন্টারনেট ঘেঁটে বহু কাজের এবং অকাজের তথ্য জোগাড় করে ফেলেছি ইতিমধ্যে। এই ইয়েতি বা তুষার মানব নিয়ে আমার আগ্রহ বরাবরই তুঙ্গে। কথা স্বীকার করতে সমস্যা নেই যে আমি ব্যক্তিগতভাবে ইয়েতির অস্তিত্ব স্বীকার করি। আমি মনে করি এই তুষার মানব শুধুমাত্র লোক মুখে চলে আসা গল্প বা গুজবের চরিত্র নয়। এই প্রাণীটি প্রচণ্ড ধুরন্ধর অথবা লাজুক জাতীয় কিছু একটা হবে, না হলে বছরের পর বছর মানুষের চোখের আড়াল থেকে নিজেকে খুব সন্তর্পণে ঢাকা দিয়ে রেখেছে কিভাবে। বারংবার ধরা দিয়েও যেন হাতের বাইরে ফসকে বেরিয়ে গেছে। ইয়েতি ব্যাপারটা নিয়ে হইচই শুরু হয় 1951 সালে। এরিক সিপ্টন নামে একজন ব্যক্তি তার দলবল নিয়ে এভারেস্টে এক্সপিডিশনে যান সে বছর। সামিটে ওঠার সময় এরিক প্রায় 18,000 ফুট উচ্চতায় বরফের মধ্যে এক অদ্ভুত বড় রকমের পায়ের ছাপ দেখতে পান, কোনো দুপায়ে চলা জীবের পায়ের ছাপ। তিনি সেটি তার স্টিল ক্যামেরায় ফটো তুলেছিলেন। সেই ফটো বিশ্বজুড়ে একটা আলোড়ন তৈরি করে দিয়েছিল। পরে যদিও বলা হয় এটি কোনো ভাল্লুক জাতীয় প্রাণীর পায়ের ছাপ, বরফ নাকি গলে ছাপটা ধেবড়ে গিয়ে অত বড় হয়েছে। এমনকি তেনজিং নোরগে এবং এডমান্ড হিলারির মতো মানুষের সাথেও জড়িয়েছে ইয়েতির নাম। এভারেস্টে ওঠার সময় খুম্বু গ্লেসিয়ারের কাছে এরা দুজনেই অদ্ভুত বড় পায়ের ছাপ দেখতে পেয়েছিলেন। যদিও হিলারি সাহেব এ ব্যাপারটিকে উড়িয়ে দিলেও তেনজিং নোরগে ওগুলোকে ইয়েতির পায়ের ছাপ বলেই বর্ণনা করেছেন। মাঝখানে এই ইয়েতি অনুসন্ধান নিয়ে পশ্চিমের দেশগুলিতে এত মাতামাতি হয়েছিল যে মাঝখান থেকে নেপাল সরকার এর ফায়দা লুটে কেবলমাত্র ইয়েতি অভিযানের জন্য স্পেশাল পারমিট অবধি চালু করেছিল। ভাবা যায়। এইসব ঘটনা কারোরই অজানা নয়, কারণ বহুবার বহু সংবাদ মাধ্যমে পৃথিবী জুড়ে একটা হইচই তৈরি করেছে এই ইয়েতি। এইসব যদিও আমার কাছে নতুন তথ্য নয়, অজানা ছিল না, শুধু মস্তিষ্কের পিছন দিকে সংরক্ষণ করা ছিল আর্কাইভের মতো। এখন হঠাৎ করে কেন এই বিষয়টাকে মস্তিষ্কের সামনে টেনে নিয়ে এলাম এবং ঘুম কামাই করে কেন হিমালয়ের কোলে গা ঢাকা দিয়ে হেঁটে লুকিয়ে থাকা এই কিংবদন্তি জীবটিকে নিয়ে পড়লাম, সেটার কারণ হিসাবে বলা যেতে পারে একটা ব্লগ। হ্যাঁ, আমি কিছু বিখ্যাত এবং অখ্যাত মানুষের ব্লগ ফলো করি। তাদেরই একজনকে দেখলাম এই বিষয়টি নিয়ে কিছু লেখা লিখেছেন। চলতি বছরের এপ্রিল মাসের 29 তারিখে ভারতের অ্যাডিশনাল ডাইরেক্টরেট জেনারেল অফ পাবলিক ইনফরমেশনের তরফ থেকে একটি টুইটে জানানো হয় যে ভারতীয় সেনাবাহিনীর একটি দল নেপালের মাকালু বেস ক্যাম্পের কাছে বরফের ওপর ইয়েতির পায়ের ছাপ দেখতে পেয়েছে। সঙ্গে কিছু ছবিও পোস্ট করা হয়। ব্যাস, ইয়েতি অনুসন্ধানে অভিযান নিয়ে আবার চাপানো শুরু হয়ে যায়। তো এই জনৈক ভদ্রলোক ব্লগে লিখেছেন, ব্যাপারটা এত উত্তেজনাকর একটি ঘটনা হওয়া সত্ত্বেও এপ্রিল মাসের পর থেকে কোথায় যেন চাপা পড়ে গিয়েছে। কেউ কোনো মাথা ঘামাচ্ছে না ইয়েতির অস্তিত্ব নিয়ে। বেশ কয়েকদিন শুধু মিডিয়াতে হই হই হয়েছে, ব্যাস। তারপর জনজীবন আবার ফিরে গিয়েছেন মূল স্রোতে, যেমন বাকি হুজুগগুলোর ক্ষেত্রে হয় আর কি। ভেবে দেখলাম কথাটা সত্যিই ঠিক। ইয়েতির অস্তিত্বের এত প্রমিনেন্ট একটা প্রমাণ যদিও যথাযথ নয়, তবুও উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু সবাই যেন প্রায় ভুলেই গিয়েছে এই ব্যাপারটা। এ দেশের লোক খালি পার্টি, পলিটিক্স, খুন, ধর্ষণ, পরকীয়া নিয়েই ব্যস্ত। যাচ্ছে তাই ব্যাপারগুলো নিয়ে ফ্রন্ট পেজে চর্চা। ব্লগটা পড়তে পড়তেই হঠাৎই ইয়েতি সম্বন্ধে আমার কৌতূহলটা চাকার দিয়ে উঠল। শুরু হয়ে গেল মধ্যরাতে রিসার্চ ওয়ার্ক। তবে বহু পেট বানানো গল্প, অলিক কাহিনী এবং গুজবের মধ্যে একখানা খাঁটি তথ্য যেটা জোগাড় করেছি সেটি হলো নেপালের খুমজুং এলাকায় প্যাংবোচে নামে একটি ছোট্ট গ্রাম আছে। জায়গাটি এভারেস্ট বেস ক্যাম্পের ট্রেলের মধ্যেই পড়ে। এই প্যাংবোচেতেই এক মঠে নাকি 100 বছরেরও বেশি সময় ধরে সংরক্ষিত রয়েছে একটি ইয়েতির হাত। হ্যাঁ, আস্ত একটি ইয়েতির হাত, কবজি থেকে কাটা অবস্থায়। অন্তত এখানকার লামারা তাই দাবি করে। তবে এই হাতটি যে কেউ চাইলেই দেখতে পারবে না। মঠের মধ্যে এক গোপন কক্ষে সুরক্ষিত অবস্থায় রয়েছে সেই হাত। এত গোপনীয়তার অবশ্যই অনেক কারণ আছে। 1950 সালে পিটার বার্নস নামে এক অত্যুৎসাহী ব্যক্তি এই হাতের থেকে একটি আঙুল চুরি করে লন্ডনে নিয়ে যান পরীক্ষা নিরীক্ষার জন্য।
তারপর পরীক্ষায় ধরা পড়ে সেটি আসলে কোনো ইয়েতির হাতই নয়, সেটি নাকি মানুষের হাত। এছাড়াও বহু সময় বহু পরীক্ষা নিরীক্ষা করে প্যাংবোচে মঠের ওই হাতটিকে ভুয়ো বলে প্রমাণিত করে ইয়েতির অস্তিত্বকেই নাস্যাৎ করা হয়েছে। এ কারণেই মঠের লামারা এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। সাধারণের প্রবেশাধিকার বন্ধ করেছেন তারা মঠের গুপ্ত কক্ষটির মধ্যে। এই খবরটা পড়ে আমার রক্ত গরম হয়ে উঠল, মাথায় একটা রাগ চেপে গেল যেন। প্যাংবোচে মঠের ওই ইয়েতির হাতের রহস্য উদ্ধার আমাকে করতেই হবে। ঠিক করলাম আমি রওনা দেব সেখানে। পুরো ব্যাপারটা না জানলে আমার পেটের মধ্যে ছুঁচোর দৌড়টা বন্ধ হচ্ছে না কিছুতেই। কোথা থেকে পাওয়া গেল ওই হাতটা? মঠের লামারা মিথ্যে কথাই বা বলবেন কেন? সব কিছু শুধুমাত্র মিথ্যের আশ্রয়ে হতে পারে না। এটাও ঘটনা, এর পূর্বে যারা যারা ওই হাত নিয়ে গবেষণা করেছেন তারা কেউই কোনো সঠিক তথ্যের সন্ধানও দিতে পারেননি। ওই হাতটি আসলে ঠিক কার তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। ঠিক করে ফেললাম আমি নেপালে পাড়ি দেব, এটাকে নিয়ে একটা ফিচার করব। তাছাড়াও আমি নিজে ইয়েতির অস্তিত্বে বিশ্বাসী একজন ব্যক্তি। যদি সত্যি কোনোরূপ কোনো প্রমাণ জোগাড় করতে পারি, ইয়েতির অস্তিত্ব সন্ধানে আরও এক ধাপ এগিয়ে যাওয়াটা প্রশস্ত হবে। কিন্তু কথা হচ্ছে, আমি নিশ্চিত নই ওই মঠের লামারা একজন সাংবাদিককে এই ব্যাপারে কাটাছেঁড়া করতে দেবেন কি না। যদি না দেন তাহলে এই পুরো উদ্যোগটাই পণ্ডশ্রম হবে। তবে একটা চেষ্টা করতেই হবে। শরীরের মধ্যে একটা চাপা উত্তেজনার প্রবাহ টের পাচ্ছি। কালকের মধ্যে কিছু একটা ব্যবস্থা করে ফেলতে হবে। তবে এসব মুখের কথা নয়, অনেক কিছু বন্দোবস্ত করতে হবে। 21শে সেপ্টেম্বর 2018, সন্ধে 7:30। ভাগ্যদেবতা যখন প্রসন্ন হন তখন হাত বাড়ালেই পাওয়া যায় সব কিছু। প্যাংবোচে মঠে প্রবেশাধিকারের ব্যবস্থা অর্ধেক হয়েই গেছে। এই কদিনের মধ্যেই গত পরশু সকালেই আমার একটা নামের কথা মনে পড়ল, যিনি আমায় মঠে প্রবেশাধিকারের ব্যবস্থা করে দিতে পারেন। রাপ্তেন গিয়াৎসো। এই ভদ্রলোক নেপালের কাঠমান্ডুর পেমা নামদিং মনস্ট্রিতে বহুদিন গেশো বা অধ্যাপকের ভূমিকা পালন করেছেন। বর্তমানে নেপালের অমলেখগঞ্জে এক বৌদ্ধ মঠে পাখাপাখিভাবে অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হয়েছেন। ওর সাথে আলাপ হয়েছিল সিকিমের ফোদং মনেস্ট্রিতে। মঠের এক বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে তিনি অতিথি হিসাবে এসেছিলেন নেপাল থেকে। ঘটনাচক্রে আমিও সেখানেই ছিলাম, কোনো কাজে নয়, 3 দিনের ছুটি কাটাতে গিয়েছিলাম। তখনই এই মানুষটির সাথে আমার আলাপ হয়ে যায়। গণ্যমান্য মানুষ, 5টা মানুষ সমীহ করে চলে ওকে, তাই লোকটার অনেক সোর্স। ভদ্রলোককে পরশুদিন সকালেই আমার যাত্রার উদ্দেশ্যে জানিয়ে একটি মেল করেছি। বিকেলের মধ্যেই মেলের রিপ্লাই এসেছে, প্রতিক্রিয়া ইতিবাচক। রাপ্তেন ব্যবস্থা করে দিতে পারবেন। তার পরিচিত এক বিশ্বস্ত সাংবাদিক মঠের কোনো রকম নিয়মভঙ্গ না করে ধর্ম ব্যবস্থাকে সম্পূর্ণ সম্মাননা প্রদর্শন করে মঠে রাখা সেই বিখ্যাত ইয়েতির হাতটি নিয়ে কেবল এবং কেবলমাত্র একটি ফিচার শ্যুট করতে যাবে। এই মর্মে রাপ্তেন গিয়াৎসো প্যাংবোচে মঠের খেনপো অর্থাৎ প্রধান লামাকে একটি হাতে লেখা চিঠি দেবেন। অমলেখগঞ্জ পৌঁছে আমি তার সাথে দেখা করে যেন সেই চিঠি সংগ্রহ করি। খুমজুং ভ্যালি দুর্গম অঞ্চল হওয়ায় চিঠি ডাকে পৌঁছাতে অনেক দিন সময় লেগে যেতে পারে, তাই আমাকেই নিজের হাতে প্যাংবোচে মঠে পৌঁছে দিতে হবে সেই চিঠি। তিনি আশ্বাস দিয়েছেন যে তার অনুরোধ মঠের প্রধান লামা নাকচ করতে পারবেন না। তবে একটি শর্ত আছে, উপযুক্ত প্রমাণ নিয়ে তবেই যেতে হবে। এর জন্য চাই মিডিয়া হাউসের স্পন্সরশিপ। আগের বার এমন অনেক নিউজ কভার করতে গিয়ে পাইনি, একাই দায়িত্ব নিয়ে যেতে হয়েছিল। কিন্তু এবার যেভাবেই হোক ম্যানেজিং ডাইরেক্টরের সাথে কথা বলে স্পন্সরশিপের ব্যবস্থা করতেই হবে, না হলে তীরে এসে তরি ডুবে যাবে। তেইশে সেপ্টেম্বর 2018, রাত 9:10। উত্তেজনাটা আর চাপা নেই, গলার কাছে এসে লাফাচ্ছে যেন। ম্যাজিকের মতো সব ব্যবস্থা হয়ে গেছে। প্রথমত ম্যানেজিং ডাইরেক্টরকে অনেক বুঝিয়ে সুঝিয়ে শেষমেশ স্পন্সরশিপ জোগাড় করেছি। আমার চ্যানেল আমাকে এই অভিযানে স্পন্সর করছে। তবে এখানেও গাদাগুচ্ছের শর্ত। আমি যদি ওই ইয়েতির হাত নিয়ে কোনোরূপ প্রমাণ জোগাড় করতে ব্যর্থ হই বা ফিচার যদি হিট না হয়, তাহলে ক্ষতিপূরণ দিতে হতে পারে আমাকে। এক বাক্যে রাজি হয়ে গেছি, কারণ নিজের ওপর আমার এইটুকু বিশ্বাস আছে। দ্বিতীয়ত, এই মাসের শেষ দিনেই যাত্রা করছি।
টিকিটের ব্যবস্থাও হয়ে গিয়েছে। যেহেতু এভারেস্টের বেস ক্যাম্পের দিকে যাচ্ছি, পারমিটের প্রয়োজন আছে। অ্যাপ্লাই করেছি অনলাইনে, টাকাও দেওয়া হয়ে গিয়েছে। আশা করছি পেয়ে যাব খুব শিগগিরই। এবার শুধু কয়েকদিন ইয়েতি সম্পর্কে ভালোভাবে পড়াশোনা করতে হবে। বিস্তর রিসার্চ ওয়ার্ক আছে। হাতে 1 সপ্তাহ মতো সময়ও রয়েছে। মন বলছে সব ভালোই ভালোই মিটে যাবে, শুধু ও দেশে পাড়ি দেওয়ার অপেক্ষা। দেখা যাক ভাগ্যদেবতা কিসের ডালি সাজিয়ে নিয়ে অপেক্ষা করছেন। 2 অক্টোবর, বীরগঞ্জ, সন্ধে 7টা। এই কদিন নানা ব্যস্ততার জন্য ডায়েরি লেখা হয়ে ওঠেনি। এখন হোটেলে বসে ডায়েরি লিখছি। এই কিছুক্ষণ আগে চেক ইন করলাম। পরশু দুপুরে হাওড়া থেকে বাঘ এক্সপ্রেস ধরে আজ দুপুরের কিছু আগে এসে নেমেছি রক্সৌল। সেখান থেকে বর্ডার পার করে নেপালের প্রথম জনপদ বীরগঞ্জ। সামনেই পুজো, প্রচুর ট্যুরিস্ট, গম গম করছে বীরগঞ্জের বাজারঘাট। পর্যটকরা সাধারণত বীরগঞ্জে স্টে করে না, এখান থেকে সোজা কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দেয়। আমাকে থাকতে হবে, কারণ কাল সকালে অমলেখগঞ্জের জন্য রওনা দেব। প্রফেসর রাপ্তেন গিয়াৎসোর সাথে দেখা করে অনুমতিপত্র নিতে হবে। তাছাড়াও ট্রেন জার্নিতে শরীর বেশ কিছুটা ক্লান্ত। আজ রাতের মতো থাকার জন্য কম দামে একটা ভালো হোটেল পেয়ে গিয়েছি। বুকটা একটা আনন্দ মিশ্রিত উত্তেজনায় দুরু করছে। এখনও পাড়ি দিতে হবে অনেকটা পথ, অজানার উদ্দেশ্যে। তেসরা অক্টোবর, বিকেল 5টা বেজে 15 মিনিট। গাড়িতে বসে দোল খেতে খেতে পাহাড়ির পাকদণ্ডি পেয়ে অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলেছি কাঠমান্ডুর দিকে। আজ ভোরবেলা এসে পৌঁছেছি অমলেখগঞ্জে। প্রফেসর রাপ্তেন গিয়াৎসো যে মঠের ঠিকানা দিয়েছিলেন তা খুঁজে পেতেই আমার ঘন্টা দেড়েক সময় লেগে গেল। ভদ্রলোককে ফোনেও পাওয়া যাচ্ছিল না অনেকক্ষণ ধরে। একটু দমে গিয়েছিলাম। ভেবেছিলাম বিদেশ বিভুঁইয়ে টেনে এনে শেষে বিশ্বাসঘাতকতা করলেন না তো? ওর সাথে দেখা না হলে আমাকে এখনই ফিরে যেতে হবে কলকাতায়। বহুক্ষণ পরে ফোনে পাওয়া গেল তাকে। শেষমেশ নিজেই একটা টাঙ্গা পাঠিয়ে দিলেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। শহর থেকে কিছুটা দূরে একটা জংলা জায়গায় শান্ত পরিবেশে এক সাজানো গোছানো বৌদ্ধ মঠ। ভেতরের পরিবেশ অতি মনোরম। বাইরের প্রার্থনা কক্ষে বেশ কিছুক্ষণ বসার পরে হলঘরের বড় দরজার কাছে একটা দীর্ঘ ছায়া পড়ল। প্রফেসর রাপ্তেন গিয়াৎসো ভারী চামড়ার বুটে খট খট শব্দ তুলে এগিয়ে আসছেন। 5 বছর আগে ওকে দেখেছি। ভদ্রলোকের চেহারার এক ফোঁটাও ভাঙন ধরেনি, বরং যেন শরীরের ঔজ্জ্বল্য আরও বেড়েছে। প্রাথমিক কুশল বিনিময়ের পর একসাথে ব্রেকফাস্ট সারলাম আমরা। মনস্ট্রির সাদামাটা খাবার, কিন্তু মায়েরই ভীষণ খিদে পেয়ে গেছিল তখন। ওসব তখন অমৃত মনে করে গোগ্রাসে গিলে নিলাম। খাওয়া দাওয়ার পর প্রফেসর রাপ্তেন গিয়াৎসো তার অফিসে নিয়ে গিয়ে আমায় বসালেন। উল্টো দিকের টেবিলে বসে খসখস করে কাগজে কিছু একটা লিখে একটা সিল মেরে দিলেন। জিনিসটা হাতে পেয়েই পরম শান্তি অনুভব করলাম। এটাই আমার অনুমতিপত্র। এরপর আর বেশিক্ষণ অপেক্ষা করিনি। অনেক রাস্তা যেতে হতো আমায়। কিছুক্ষণ প্রফেসরের সাথে মনস্ট্রির প্রার্থনা কক্ষগুলো ঘুরে বেরিয়ে প্রফেসর গিয়াৎসোকে বিদায় জানিয়ে রওনা দিলাম কাঠমান্ডুর উদ্দেশ্যে। বেলাবেলি পৌঁছাতে হবে। প্রফেসর নিজেই আমাকে মঠ কর্তৃপক্ষের একটা গাড়ি দিয়ে দিলেন। আমায় কাঠমান্ডু নামিয়ে দিয়ে আবার ফিরে আসবে এখানে। যাক বাবা, আমার পকেটের ব্যথাটা কিছুটা হলেও লাঘব হলো। গাঁটের করি বুঝে খরচা করতে হবে। কতদিন থাকবো, কোথায় থাকবো, কোনো ঠিক নেই। চৌঠা অক্টোবর, কাঠমান্ডু, দুপুর 3টে বেজে 30 মিনিট। দিনটা বেশ ভালোই কাটল। কাল সন্ধ্যের দিকে কাঠমান্ডু এসে পৌঁছেছি। লোকজনে ঠাসা রাস্তাঘাট। এই ভরা ট্যুরিস্ট সিজনে হোটেল খুঁজতে আমার একটু বেগ পেতে হয়েছিল বই কি। শেষমেশ পরিসর এবং পরিচ্ছন্নতার সাথে কম্প্রোমাইজ করে একটা সস্তার হোটেল পাওয়া গেছে। এই আমার 14 পুরুষের কপাল ভালো। যাকগে, একটা দিন তো থাকবো। রাতে নাক ডাকিয়ে ঘুমানোর পর পরদিন সকালে ব্রেকফাস্ট করে সারা সকাল দরবার স্কোয়ারে ঘুরে কাটিয়ে দিলাম। কাঠমান্ডুর এই জায়গাটাতে অফ সিজনেও প্রচুর ভিড় থাকে। কাঠমান্ডুতে আগেও 2বার এসেছি। শহরের এই জায়গাটা আমাকে বলা যায় সকল ট্যুরিস্টদেরকেই সবচেয়ে বেশি আকর্ষণ করে। একসাথে এত মন্দির, বৌদ্ধ স্তূপ, রাজপ্রাসাদের সমারোহ নজর কাড়ার মতো। এই দরবার স্কোয়ার নেপালের 3টি শহরেই দেখা যায়, ভক্তপুর, পাটন
এবং কাঠমান্ডু। শুধু হেঁটে চলে বেরিয়ে বা কোথাও একটা বসে সারা দিন কাটিয়ে দেওয়া যায় এখানে। ভ্লগার্স, ফটোগ্রাফার্স এবং পুণ্যার্থীদের জন্য এটা একটা প্যারাডাইস। আমারও ক্যামেরার মেমোরি ফুল হচ্ছে প্রচুর, তবে ঘুরে ঘুরে বেশি এনার্জি নষ্ট করলে আমার চলবে না, কারণ পরশু ভোরে কাঠমান্ডু থেকে ফ্লাইট ধরব। গন্তব্য লুকলা। এভারেস্ট বেস ক্যাম্প এবং ট্রেকিং ট্রেল লুকলা থেকেই শুরু হয়। প্যাংবোচে খুংজুং ভ্যালিতে যেতে হলে লুকলা থেকে পুরো রাস্তাটাই ট্রেকিং করে উঠতে হবে, তাই কাল সারাদিন সারা রাত বিশ্রাম। ট্রেকিং ইকুইপমেন্টস কিছুই নিয়ে আসিনি, লুকলাতে কিনতে পাওয়া যায়, ওখান থেকে কিনে নেব। এমনিতেই একটা বড় রুকস্যাক ভর্তি করে জিনিসপত্র নিয়ে এসেছি, সঙ্গে আবার ক্যামেরার হাত ব্যাগ, আরও ছোটোখাটো টুকটাক লাগেজ আছেই। আর আলাদা করে বোঝা বাড়াতে চাইনি। এখন ডায়েরি লেখা বন্ধ করব, একটু গড়িয়ে নিতে হবে। বিকেলে মার্কেটগুলোতে একটু ঢু মারতে হবে, কয়েকটা গরম জামা কাপড় লাগবে। সাতই অক্টোবর, লুকলা, সন্ধে 6:45। 6 তারিখ অর্থাৎ গতকাল খুব ভোরে কাঠমান্ডুর ত্রিভুবন এয়ারপোর্ট থেকে লুকলাগামী ছোট্ট 15 সিটের বিমানে উঠে বসলাম। সকাল 8:30টায় লুকলার তেনজিং হিলারি এয়ারপোর্টে নেমে দাঁত এবং হাড়ে একেবারে ঠোকাঠুকি লেগে গেল। কাঠমান্ডু থেকে গরম জামা কাপড় না কিনে নিয়ে এলে নির্ঘাত নিউমোনিয়া হয়ে মরে যেতাম। নেপালে আসা অবধি এখনও এইরকম হাড় কাঁপানো ঠান্ডা টের পাইনি। গতকাল নানা ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে, তাই ডায়েরি লেখার সুযোগ হয়নি। বিস্তর হ্যাপা পোহাতে হলো এখানে এসে। প্রথমত অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আমার পারমিট রিচেকিং করাতে হলো। আচ্ছা, এখানে বলে রাখা ভালো, কলকাতা থেকে আমি এভারেস্ট বেস ক্যাম্পের ট্রেকিংয়ে পারমিট জোগাড় করে নিয়ে এসেছিলাম। কাঠমান্ডুতে এসে পারমিট জোগাড় করতে গেলে অনেক দেরি হয়ে যেত। পর্বতারোহীদের ভিড় লেগে থাকে সবসময়, ঝামেলাও অনেক। তৃতীয়ত 10টা দোকান ঘুরে দরদাম করে ট্রেকিংয়ের সরঞ্জাম কিনতে হয়েছে। দাম একেবারে পর্বত ছোঁয়া, একেবারে ডাকাতি করছে। কিছুই করার নেই। এ অঞ্চলে আরও উপরে উঠতে গেলে যেসব সরঞ্জামের একান্ত দরকার, সেসবের একচ্ছত্র ব্যবসা করছে এইসব দোকানগুলো। কলকাতা নিউ মার্কেট নয়, আপনি না কিনে মুখ ফিরে চলে গেলে কেউ আপনাকে তেলও মাখাবে না। তৃতীয়ত, একা একা এত মালপত্র বয়ে নিয়ে যাওয়ার রিস্ক আমি নিতে পারবো না, তাই একজন পোর্টার নিতে হলো। তবে অনেক খুঁজে তাকে পাওয়া গেল। ট্যুরিস্ট সিজন, অলমোস্ট সবাই বুকড। ছেলেটির নাম তাশি দাওয়া। প্রথমে তো কিছুতেই সে রাজি হচ্ছিল না, অনেক বুঝিয়ে সুঝিয়ে কিছু বেশি টাকার লোভ দেখাতে রাজি হয়ে গেল। তবে বলল, সাহেব, ভেবেছিলাম এই সিজনে আর কাজ করব না। অনেক দিন গ্রামের বাড়ি যায়নি জানেন, কিন্তু কি করব বলেন তো, এই করেই তো আমাদের পেট চলে। আমার বুড়ি মা, সে এখনও খেটে খাচ্ছে, কত দিন তারে দেখিনি। তবে আপনি যেদিকে যাচ্ছেন ওই দিকেই আমি থাকি। আপনি আমার এই সিজনের লাস্ট ক্লায়েন্ট। আমার সাথে আপনাকে পৌঁছে দিয়ে আমি 2 মাস গ্রামেই থাকব। আপনি নামার সময় আপনাকে একটা লোক আমি ঠিকই জোগাড় করে দেব, আপনি চিন্তা করবেন না। তাশি জাতিতে শেরপা, বেটে খাটো কিন্তু বলিষ্ঠ চেহারা, সাবলীলভাবে হিন্দি এবং ইংরেজি বলতে পারে। বেশ হাসি খুশি এবং মিশুকে ধরনের, মুখে সবসময় চন্দ্রকলার মতো একটা হাসি লেগেই আছে। গল্প করতে করতে জানলাম ওর বাবা বেঁচে থাকতে নাকি 50 বছর বয়সেও এভারেস্টের চূড়ায় ওঠা সাহেবদের সঙ্গে মাল বয়ে দিত। তবে তাশি বেস ক্যাম্প অবধি মাল বহন করে। অবশ্য ওকে বেস ক্যাম্পের অনেকটা আগেই আমাকে ছেড়ে দিতে হবে, এবং ওর গ্রামের দিকে যাত্রা করছি শুনেই হয়তো ও রাজি হয়েছিল। তাশিকে অ্যাডভান্স কিছু পেমেন্ট দিয়ে হোটেলে ফিরে এলাম। কাল সকালেই আমাদের পদব্রজে যাত্রা আরম্ভ হবে। মোটমাট 4 দিনের হাঁটা রাস্তা। প্রথম 2 দিন শর্ট ডিস্টেন্স কভার করব, শেষের 2 দিনে একেবারে অনেকটা হাঁটতে হবে। কোথায় যাচ্ছি, কী উদ্দেশ্যে যাচ্ছি, এত হ্যানা ত্যানা তাশিকে বলিনি। শুধু ক্যামেরাটা দেখিয়ে বলেছি প্যাংবোচে মঠে একটা ডকুমেন্টারি শ্যুট করতে যাচ্ছি। কি দরকার সব কথা বলে, পাহাড়ি মানুষ, কোথায় আবার ধর্মবিশ্বাসে আঘাত লাগবে। বারোই অক্টোবর, প্যাংবোচে, সকাল 8:10। সত্যি
মানুষ উজুগে ভর করে কত দূর উঠতে পারে তার প্রমাণ স্বয়ং আমি। এই 4 দিন আর ডায়েরি লেখার অবকাশই পাইনি। এখনও বিশ্বাস করতে পারছি না। এত অনিশ্চয়তা, এত ঝুঁকি সব কিছু কাটিয়ে অবশেষে গন্তব্যের একেবারে শেষ সোপানে এসে দাঁড়িয়েছি। সেই প্যাংবোচে গ্রাম, যেখানে আসার জন্য এত তোড়জোড়, এত বন্দোবস্ত, যেখানে লুকিয়ে আছে আমার সব প্রশ্নের উত্তর। প্রায় 4000 ফুট উচ্চতায় মাত্র 25-30টা ঘর নিয়ে ছোট্ট একটা গ্রাম। কি অসাধারণ চারদিকে দৃশ্যাবলী তা লিখে বোঝানো সম্ভব নয়। আপাতত সকালের দৃশ্যের কথা লিখছি। ছোট ছোট কাঠ পাথরের বাড়িঘরগুলি থেকে ওঠা কাঠ জ্বলা ধোঁয়ার সাথে শ্বেত শুভ্র হিম মিশে এক মায়াবী নীলচে চাদর তৈরি হয়েছে। সেই চাদর সারা গ্রামটার ওপর বিছিয়ে দিয়েছে যেন কেউ। এই জায়গাটা সাগরমাথা ন্যাশনাল পার্কের মধ্যে পড়ে। হিমালয়ের বিখ্যাত সব শৃঙ্গগুলি যেন মাতৃ স্নেহে ঘিরে দাঁড়িয়ে আগলে রেখেছে এই ছোট্ট গ্রামটিকে। ব্যাকড্রপে যেদিকেই তাকাই সেদিকেই মাথা তুলে দাঁড়িয়ে তবুচে তাবুচের মতো পর্বতশৃঙ্গেরা। উত্তর দিকে তাকালে দিগন্ত জুড়ে সগর্বে দাঁড়িয়ে তুষার ধবল আমাদোবালাম পর্বতশৃঙ্গ, এবং তার সঙ্গে একই রেখায় নিজের মাথাটা সামান্য বের করে উঁকি দিচ্ছে রাজার রাজা মাউন্ট এভারেস্ট। এভারেস্টকেই নেপালিরা সাগর মাথা বলে। নেপালি ভাষায় সাগর কথার অর্থ হলো আকাশ, মাথার অর্থ মাথায়। ঘন নীল আকাশের দিকে এমন মহিরুয়ের মতো মাথা তুলে দাঁড়িয়ে আছে বলেই মনে হয় অমর নাম। নৈসর্গিক কথাটার প্রকৃত অর্থ আজ খুঁজে পেলাম। সার্থক আমার 4 দিনের পদযাত্রা। ক্যালেন্ডারের ছবির মতো চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য আমার দেহের সমস্ত ক্লান্তির ওপর যেন স্নেহের পরশ বুলিয়ে দিচ্ছে। গতকাল সন্ধে নামার আগেই আমি এবং তাসি এসে পৌঁছেছি এখানে। যাত্রাপথের সৌন্দর্য অবর্ণনীয়। কখনো ঊষরন্যাড়া পাহাড়, কখনো বা পাইন রডোডেন্ড্রনের বনের মধ্যে দিয়ে উঠে গেছে রাস্তার দুধারে কত নাম না জানা ফুলের গাছ, কত বিচিত্র রকমের পাখি ও জীবজন্তু। সে অভিজ্ঞতা মনে রাখবার মতো। গত 7ই অক্টোবর সকাল 9টা নাগাদ লুকলা থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল পায়ে হেঁটে। ট্রেকার হোক বা পর্বতারোহী, সবাইকেই এই একই রাস্তা ধরেই যেতে হয় এভারেস্টের বেস ক্যাম্পের দিকে। এই বেস ক্যাম্পে গিয়েই পর্বতারোহী এবং ট্রেকাররা আলাদা হয়। পর্বতারোহীরা উঠে আরও ওপরে, নিচে নেমে আসে ট্রেকাররা। প্রথম দিকে চলতি পথে অনেক মানুষের সঙ্গে পেয়েছিলাম, কিন্তু ক্রমে যতই চড়াই উতরাই বাড়তে শুরু করলো, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেল বিভিন্ন দল। দুধকোশী নদীকে কখনো ডাইনে, আবার কখনো বা বাঁয়ে রেখে এগিয়ে চলেছি আমরা ট্রেকিং ট্রেল ধরে। জঙ্গলের মধ্যে দিয়েই চড়াই রাস্তা। সিগারেট খাই না, তবুও বেশ কিছু রাস্তা চলার পর হাঁপ ধরে যাচ্ছে মাঝে মাঝে। যখন যখন একটু বিশ্রাম নেওয়ার জন্য বসছি, তাসি একেবারে আমাকে তাড়িয়ে নিয়ে উঠিয়ে আবার হাঁটা শুরু করছে। ওর ভাবটা এমন যেন আজকেই নিয়ে আমায় খুংজুম ভ্যালিতে ফেলবে। পোর্টার কম, গাইড বেশি মনে হচ্ছে। তবে ওর এই তাড়াহুড়োর জন্যই সন্ধ্যা নামার আগেই আমাদের আজকের গন্তব্য ফাঁকদিঙে পৌঁছে গেলাম আমাদের সহযাত্রীদের অনেকটা আগেই। আজ এখানে রাত্রিবাস। আগে এসে পড়তে একটা ভালো হোমস্টে পেয়ে গেলাম। ফাঁকদিঙে এক রাত থেকে পরের দিন সকালে আবার যাত্রা শুরু হলো। আজকের রাস্তা তুলনামূলক সহজ ও আরামদায়ক। গল্প করতে করতে বিকেলের মধ্যেই এসে পৌঁছালাম নামচে বাজার। এখানে ট্রেকারদের যেন গঙ্গাসাগর মেলা বসেছে। এভারেস্টের বেস ক্যাম্পের পথে শেষ জমজমাট জনপদ এই নামচে বাজার। কয়েকদিনের জন্য বা কয়েক মাসের জন্য রুক্ষ ঊষর চিরতুষারাবৃত পরিবেশকে নিজের সঙ্গী করার আগে শেষবারের মতো একটু ফুর্তিতে মেতেছে পর্বতারোহীর দলগুলি। ফলে এমন হাড় কনকনে ঠান্ডাতেও রাস্তাঘাটে লোকজনের ভিড়। চেক ইন করে তাসিকে হোটেলে ঢুকিয়ে আমিও একটু বেরোলাম। অনেকে এই নামচে বাজার অবধি হেলিকপ্টারে করে এসেও এখান থেকে হাঁটা শুরু করে। ক্লান্তিটা কম হয়। যদিও নেপাল সরকার এখন এর পরবর্তী গন্তব্যগুলিতেও হেলিপ্যাডের ব্যবস্থা করে দিয়েছে। করি ফেললে এখন তো এভারেস্টের চূড়াতেও হেলিকপ্টার করে নিয়ে যাচ্ছে। এটি একদিকে ভালো, আবার আরেকদিকে খারাপ। যে সমস্ত মানুষের এভারেস্টের চূড়ায় ওঠার ইচ্ছে অথচ শারীরিক অদক্ষতার জন্য এই স্বপ্নকে জলাঞ্জলি দিয়েছেন, তাদের জন্য অবশ্যই ভালো উদ্যোগ। কিন্তু এত বেশি পরিমাণে লোকজন অহরহ এভারেস্টের চূড়ায় ওঠার ফলে এভারেস্টের বুকে অপচনশীল জঞ্জালের পরিমাণ খুব বাড়ছে। নেপাল সরকারের তরফ থেকে কয়েকবার এভারেস্ট পরিষ্কার করার অভিযান চালানো হলেও সেটা একান্তই লোক দেখানো ছিল। যাই হোক, নামচে বাজার থেকে পরদিন সকালে আবার হাঁটা শুরু। রাস্তা ক্রমশ ভয়াবহ হতে শুরু করেছে। তবে এই দুদিন এতটা চড়াই উতরাই হেঁটে পায়ের জোর অনেকটাই বেড়েছে। সন্ধ্যের কিছু আগে এসে পৌঁছালাম তেংবোচে গ্রামে।
গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। আগামীকাল মোটামুটি শর্ট ডিস্টেন্স কভার করতে হলেও রাস্তা আজকের থেকেও বেশি ভয়াবহ। তবে যাই হোক, গন্তব্যের একেবারে কাছাকাছি এসে গেছি। এই ঠান্ডাতেও সারা রাত সেই উত্তেজনায় ঘুম ভেঙে গেল বারবার। পরদিন উঠতে দেরি করলাম। ব্রেকফাস্ট করে একটু বেলা করে হাঁটা শুরু করলাম। চারিদিকে তুষার ধবল পর্বতশৃঙ্গ, নুড়ি পাথরের রাস্তা। হাঁটতে হাঁটতে তাসি জিজ্ঞাসা করল, সাহেব কোথায় থাকবেন ভেবেছেন কিছু? উত্তম প্রশ্ন। সত্যিই জানি না। এই কনকনে ঠান্ডায় কোথায় থাকবো, কি খাবো, উত্তেজনায় ওসবের চিন্তাই উড়ে গেছে আমার মনের থেকে। আমার শুধু এখন একটাই লক্ষ্য, প্যাংবোচে মঠের ওই ইয়েতির হাত। বিজ্ঞের মতো মুখে বললাম, এখন তো অনেক হোটেল লজ হয়েছে শুনেছি ওখানে, ওর মধ্যে কোনো একটাতে ঢুকে পড়বো। তাসি বলল, সাহেব এখন তো সিজন, ওইসব হোটেল লজের মালিকরা সারা বছরের ব্যবসা এই সময়টাতেই করে নেয়। অত দাম দিয়ে হোটেলে থাকতে যাবেন কেন? যদি কিছু মনে না করেন তাহলে এই গরিবের বাড়িতে আপনার থাকার ব্যবস্থা করি। আপনার কোনো অসুবিধা হবে না সাহেব। কাঁচা বাড়ি হলে কি হবে, আমার ঘরে একদম ঠান্ডা ঢোকে না। আপনি যত দিন ইচ্ছা থাকেন না। শুনে হেসে ফেলেছিলাম। বলেছিলাম, কিন্তু তুমি তো বললে তোমার মায়ের অনেক বয়স, আবার আমি গিয়ে জুটলে খাটাখাটনি বেশি পড়ে যাবে না? কি দরকার ওসব ঝামেলার? ঘটনাও সত্যি, এরা এমনি দুর্গম দেশের মানুষ, দিন আনে দিন খায়। আবার একটা লোক বাড়লে বেকার খরচাপাতি হবে। সে না হয় আমি কিছু হাতে ধরিয়ে দিয়ে এলাম, তবুও মনটা কেমন কিন্তু কিন্তু করতে লাগলো। তাসি একেবারে নাছোড়বান্দা। না না সাহেব, আপনাকে ওসব নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। আমি যতদিন বাড়িতে আছি ততদিন আমি রান্না বান্না সব ঘরের কাজ করব। মাকে কিছু করতেই দেব না। আপনি অত ভাববেন না তো সাহেব। চলুন, আপনি আমার সাথেই থাকবেন। না করবেন না সাহেব। এরপরে আর বারণ করি কিভাবে? সত্যি মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, আমাদের সমতলের মানুষদের মনে কত জটিলতা, কত দ্বিধাবোধ, গুচ্ছের ফ্রাস্ট্রেশন। অথচ এদের দেখো, এত কষ্টসাধ্য জীবনযাপন, তবুও মুখের হাসিটা কখনো মিলিয়ে যায় না। কত সহজেই সকলকে আপন করে নিতে পারে। এই যেমন ধরা যাক তাসির মায়ের কথা। বৃদ্ধা আমাকে চেনেন না, কোনো দিনও দেখেননি, মধ্যে ভাষার অন্তরায়। যখন থেকে তাসির বাড়িতে এসেছি আমার সাথে মুখোমুখি হলেই এত মিষ্টি করে একটা হাসি দিচ্ছেন যে মনেই হচ্ছে না যে আমি ওর অপরিচিত কেউ। এজন্যই ওরা এত উঁচুতে থাকে। এমন পাহাড় পর্বত ঘেরা সুন্দর প্রকৃতি মনে হয় ওদের মনটা এত সুন্দর করে দিয়েছে। আর আমরা থাকি নিচে, সমতলের ধোঁয়া দূষণের পরিবেশে। পার্থক্যটা সহজেই অনুমেয়। তাসি ঠিকই বলেছিল, ওর ঘর কাঁচা হলেও ঠান্ডা ঢোকে না একদম। গতকাল রাতটা কাটিয়ে সেটা ভালোভাবেই বুঝতে পেরেছি। আসলে ওদের ঘরগুলো তৈরি দুটো লেয়ারের দেওয়াল দিয়ে। বাইরের দিকের দেয়াল স্লেট পাথর, যেটা দিনে সূর্যরশ্মি সারাদিন শোষণ করে ভেতরটাকে গরম করে তোলে। আর ভেতরের দিকটা কাঠের তৈরি, যাতে রাত্রিবেলার তাপটা বাইরে না বেরোতে পারে। দুটো মাত্র ঘর। এক ঘরে ওরা মা ছেলে, আরেকটা ঘর আমাকে ছেড়ে দিল ওরা। রাতে এতদিন পর নিদারুণ একটা ঘুম হলো। তবে খাবার দাবার একটু সমস্যা হচ্ছে আমার। এমনি এখানে তেমন কিছু পাওয়া যায় না। সাম্পা নামে ছাতুর মতন একটা পদার্থ দিয়ে তৈরি মোটা রুটি, আর তার সাথে আধসেদ্ধ সবজি কিংবা কখনো বা ভেড়ার মাংস। যাক, বেশি অভিযোগ করা উচিত না। তাসি আমাকে ওর বাড়িতে আশ্রয় দিয়ে আমার পকেট সাশ্রয় করেছে, এটাই অনেক বড় কথা। এতটা পাবো আশাই করিনি। এখন অবধি পৌঁছে আমার আসল গন্তব্য অর্থাৎ প্যাংবোচে মনস্ট্রির কোনো ঝলক দেখতে পাইনি আমি। প্রচণ্ড ঠান্ডা, এবং নিজে পরিশ্রান্ত হওয়ার কারণে জায়গাটা ঘুরে দেখতে বেড়ানোও হয়নি। সকালে তাসিকে ডেকে একবার মঠের অবস্থানটা জিজ্ঞাসা করতে সে গ্রামের পিছন দিকটায় একটা গাছপালা ঢাকা জায়গা দেখিয়ে বলেছিল, ওইখানে সাহেব, আপনি আজ একটু বিশ্রাম করেন, কাল আপনাকে ওখানে ছেড়ে দিয়ে আসবো। আপাতত একটা দিন বিশ্রামের সত্যি প্রয়োজন। সামনে 6-7 দিনের মতো কাজ রয়েছে। মঠের ভেতরে হয়তো আমি কিছু ঘন্টা সময়ই কাটাতে পারবো, এর বেশি অনুমতি পাওয়া যাবে না। মূল কাজ হবে বাইরে বেরিয়ে। জিনিসটার পিছনের গল্প জানতে আমাকে গ্রামের মানুষদের সাহায্য নিতে হবে। জিনিসটা কোথা থেকে এলো, মানুষের আঞ্চলিক লোক বিশ্বাস কী ইত্যাদি জানতে হবে আমায়।
টুকরো টুকরো গল্প সংগ্রহ করতে হবে, তারপর আমি ফিরে যাব। তাসিও এ ব্যাপারে আমায় সহায়তা করবে। যদিও প্রথমে ওকে এই ব্যাপারে আমি কিছুই বলিনি, তবে 4 দিনের হাঁটা পথ ওর ওপর অনেকটা বিশ্বাস এসে গিয়েছিল। একটু একটু করে বলিয়ে দিয়েছিলাম আমার এখানে আসার মূল উদ্দেশ্য। তাসি কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া দেখায়নি, শুধু আমার এখানে আসার উদ্দেশ্য শুনে ওর ছোট ছোট চোখগুলো বড় বড় করে বলেছিল, হই সাহেব, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমিও শুনেছি ওইখানে ওই রকম একটা হাত রাখা আছে, তবে আমি কখনো তা দেখিনি। আমার বাবা দেখেছিল। তবে একটা কথা সাহেব, আপনার মতো এমন অনেকেই আগে আমাদের গ্রামে এসেছে ওই হাতটার খোঁজ করতে, কিন্তু সবাইকে ওটা দেখার সুযোগ দেওয়া হয়নি। খুব বড় বড় মাথা ছাড়া ও হাত কাউকে দেখানো হয় না। আপনারেও অনেক বড় বড় লোকেরা অনুমতি জোগাড় করে দিয়েছে, তাই না সাহেব? তাসির জিজ্ঞাসা মুখটা দেখে হেসেছিলাম। বলেছিলাম, অনেক না তাসি, একজন, একটা সোর্সেই কাজ হয়েছে, বুঝলে? ওটাই অনেক বড় সোর্স। তাসি কিছুক্ষণ নিঃশব্দে হাঁটতে থাকার পর আবার বলে ওঠে, ওটাকে অনেকে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, জানেন? বাবার মুখে শুনেছি একবার নাকি এক সাহেব ওই হাতের থেকে আঙুল চুরি করে নিয়ে গিয়েছিল। তারপর থেকেই কোড়াকড়ি শুরু হয়ে যায়। এমনকি আমরাও ওই হাত দেখার সুযোগ পাইনি কখনো। আমার কি মনে হতে আমি তাসিকে হঠাৎ জিজ্ঞাসা করে বসলাম, আচ্ছা তাসি, একটা কথা বলো তো, তুমি ব্যক্তিগতভাবে নিজে এটা বিশ্বাস করো যে ইয়েতি সত্যিই আছে? পাশে চলতে চলতে হঠাৎ তাসি থেমে গেল। ওর মুখটা গম্ভীর হয়ে উঠল, গলাটা অসম্ভব ভারী শোনালো। ওই সাহেব, আছে আছে, শের ভালু যদি থাকতে পারে তবে ইয়েতি থাকবে না কেন? শেরপাদের মধ্যেই এটি সম্পর্কে একটা বদ্ধমূল বিশ্বাস আছে, সেটা সম্বন্ধে কনফার্ম হয়ে গেলাম। ঘাড় নেড়ে বললাম, ঠিক বলেছ তাসি, আমি ব্যক্তিগতভাবে নিজেও বিশ্বাস করি। এরপরে আর আমাদের মধ্যে কোনো কথা হয়নি ওই রহস্যময় জীবকে নিয়ে। যাই হোক, লেখা বন্ধ করতে হবে এবার। কলকাতা একটা ফোন করার দরকার। এই কদিন ঠিকভাবে যোগাযোগ করতে পারিনি, নেটওয়ার্কের সমস্যা আছে এখানে প্রচুর। 13ই অক্টোবর, সন্ধে 7:10। আজ একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। এখনো মনে পড়লে মাঝে মাঝে পিলে চমকে উঠছে, যদিও শেষ মুহূর্তে। আচ্ছা, প্রথম থেকেই গুছিয়ে বলা যাক। তখন প্রায় বিকেল 3-4 হবে। সারাদিন ঘরে বসে ঠান্ডায় জমে যাচ্ছি। হেঁটে চলে বেড়ালে তাও কিছুটা গরম হয় শরীর। তাসি সারাদিন ঘরের কাজ বাইরের কাজ করতে থাকায় ওকে বলতে সাহস হয়নি। এই সময়টা সে বাড়ির সামনে ছোট্ট সবজি খেতে পায়চারি করে বেড়াচ্ছে দেখে বললাম, তাসি, তোমার গ্রামটা আমাকে একটু ঘুরিয়ে দেখাবে না? ঘরে বসে ঠান্ডায় জমে গেলাম যে। তাসি ক্ষেতের মধ্যে নিচু হয়ে কি একটা কাজ করছিল, সব ফেলে দৌড়ে বারান্দায় হাজির। হ্যাঁ সাহেব, জরুর, চলুন না। তাসি যেন অতিথিকে নিয়ে একটু বেশিই সচেতন, সব সময় হুকুম তামিল করার জন্য তৈরি। আমার ব্যাপারটা ঠিক পছন্দ হয় না। ওকে বন্ধু বানাতে চাইলেও ওর মুখ থেকে ওই সাহেব ডাকটা কিছুতেই বন্ধ করতে পারি না। এমনিতেও অতিথি হিসাবে বেশ খাতির করেছে আমার, যতটুকু সাধ্য ছিল আর কি। কিন্তু অতিথি হিসাবে কারোর বাড়িতে থাকলে কেমন যেন নিজেকে বোঝা মনে হয়। বন্ধু পাতি নিলে ব্যাপারটা সহজ হয়ে যায় আর কি। যাই হোক, ক্যামেরাটা হাতে নিয়ে তাসির সাথে এদিক ওদিক দেখতে বেরিয়েছিলাম। তবে একটু দেরি করে ফেলেছি। সূর্য পশ্চিম থেকে হেলে একেবারে শুয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই ঝুপ করে সন্ধে নামবে। পাহাড়ি অঞ্চলে গোধূলি বলে কিছুই হয় না। বেশি দূরে যাওয়াও সমীচীন মনে করলাম না। তাসি আমায় নিয়ে এলো দুধকুশি নদীর ধারে। খুব কাছেই একটা গুহা থেকে এই নদীর সৃষ্টি হয়েছে, ফলে জলধারা এখানে প্রবল বেগবান। পাথুরে জমিতে বসে রয়েছে, এমনিতেই ঠান্ডা, তার ওপর জলের ধারের হাওয়া যেন চোখ মুখে এসে থাবা দিয়ে আঁচড় কাটছে। তবুও বসে থাকতে ভালো লাগছে। পড়ন্ত সূর্যের আলো ভ্যালির মাঝখানটাকে অন্ধকার করে দিয়ে আস্তে আস্তে বিদায় নিচ্ছে। হঠাৎই যেন চারপাশটা কেমন বেশি শীতল, চুপচাপ হয়ে যাচ্ছে, শুধু নদীর বয়ে চলার শব্দ। আমরা যেখানে বসে আছি সেখানে নদী অনেকটা সরু, তবে জলের দৌড় মারাত্মক। শক্তপোক্ত শরীর হলে হেঁটেই পার হওয়া যায়। তাসি এক জায়গায় বসে নেই, এদিক ওদিক হেঁটে চলে বেড়াচ্ছে। আমি ঠান্ডায় হি হি করে কাঁপছি দেখে আমায় এসে বলল, সাহেব,
একটু আগুন ধরাই। আমি জিজ্ঞাসা করলাম, কাঠ কোথায় পাবে? তাসি নদীর ওপারের জঙ্গলটা দেখিয়ে বলল, ওইখানে সাহেব, আপনি বসেন, আমি এক্ষুনি নিয়ে আসছি। সূর্য পাহাড়ের পিছনে চলে গিয়েছে। যেটুকু আলো বেঁচে আছে তা খুবই ক্ষীণ। আমি তীব্র প্রতিবাদ করলাম, না না না, ওসবের দরকার নেই, চলো ফিরে যাই। তাসি বড় নাছোড়বান্দা। আরে বসেনই না সাহেব, বাড়ি গিয়ে করবেন কি? সেই তো খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়তে হবে। আমি এই যাব আর এই আসবো। অগত্যা, আর কি করা। আমি ক্যামেরাটা হাতে নিয়ে উঠে দাঁড়ালাম, ম্লান হয়ে আসা আলোর ভ্যালিটার কটা শট নেব বলে। অনেকক্ষণ হলো পরপর শাটার টিপেই চলেছে এদিক ওদিক ঘুরে ফিরে। নদীর ওপারের পাহাড়টার দিকে ক্যামেরা তাক করে তাসিকেও দেখা গেল। ব্যাটা এখনও নদীর ধারে মাটিতে ঝুঁকে পড়ে শুকনো লকড়ি কুড়িয়ে আঁটি বাঁধছে। এই অবস্থায় ওরও কয়েকটা ফটো তুললাম। নদীর ওপারে পাথরের জমিটা খুব অপ্রশস্ত। একটু পর থেকেই শুরু হয়েছে পাহাড়ের ঢাল। অনেক শুকনো গাছ ভেঙে পড়ে রয়েছে পাড়ে। এগুলো সব ধস নামার চিহ্ন। তাসি ওই গাছগুলো থেকেই লাকড়ি কুড়াতে কুড়াতে ওই দিকেই চলে গিয়েছে আনমনে। এত কাঠকুটো দিয়ে ও কি বুড়ির ঘর বানাবে নাকি? আমি মানুষ খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি। তাসি ওর জাতির মানুষদের মধ্যে একটু অন্য রকমের। শেরপাদের মধ্যে যে সিরিয়াসনেস, যে কাঠিন্য থাকে, তাসির মধ্যে তা কোনোটাই নেই। শেরপা হিসাবে ওকে একটু বেশি অসতর্ক বলে মনে হয়েছে আমার। এছাড়া মাঝে মধ্যে একটু ভীতুও মনে হয়েছে, যেটা শেরপাদের রক্তে একদমই থাকে না। এই জন্যই বোধহয় শুধু বেস ক্যাম্প অবধি মাল বহন করে। পর্বতচূড়ায় আরোহণ করা এবং আরোহীদের আরোহণ করানোর মতো দক্ষতা ওর আছে কিনা সন্দেহ। আজকের এই ঠিক পরবর্তী ঘটনাটা আরও একবার সেটা প্রমাণ করে দিল। ক্যামেরার লেন্সটা তাসের দিকেই তাক করে রেখেছিলাম। একটু উপরের দিকে পাহাড়ের ঢাল বরাবর ঘুরিয়ে জুম করতেই যা দেখলাম তাতে আমার মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত বিদ্যুৎ বেগে নেমে এলো। প্রথমটায় বুঝে উঠতে পারিনি ধূসর পাথরের চাইয়ের ওপর সাদা ছোপটা কিসের। পর মুহূর্তেই জিনিসটাকে নড়তে দেখে ভয় আতঙ্কে বুকের রক্ত হিম হয়ে গেল। পাহাড়ের ঢাল বেয়ে খুব সন্তর্পণে 1 পা 2 পা করে নেমে আসছে একটা সাদা লম্বাটে শরীর, গায়ে কালো ঝোপ, তুষার চিতা, স্নো লেপার্ড। ওটা নেমে আসছে নিচে উবু হয়ে বসে এক মনে কাঠ কুড়াতে থাকা তাসিকে লক্ষ্য করে। সর্বনাশ, তাসির তো সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। আর 5-7 পা নামলেই তাসির ওপর অতর্কিতে ঝাঁপ দেবে চিতাটা। পিছন থেকে আক্রমণ করলে কোনো মানুষের সাধ্য নেই চিতার কবল থেকে মুক্তি পাওয়ার। প্রথমে ঘাড় কামড়ে ধরে কাবু করবে, ব্যাস, তারপর টেনে নিয়ে যাবে জঙ্গলের ভেতরে। শুনছিলেন আকাশ গুহর কলমে দেবতার হাতের প্রথম পর্ব। এর পরের পর্বে আপনারা শুনবেন তাসির দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে তুষার চিতা বা স্নো লেপার্ড। বৈভব কি সফল হবে তাসির প্রাণ বাঁচাতে, নাকি তার সামনে হারাবে নিরীহ এক প্রাণ? বৈভব কি আদেও সক্ষম হবে ইয়েতির রহস্য উদ্ঘাটন করতে, নাকি নিজেই তলিয়ে যাবে কোনো এক গভীর অন্ধকারে? এই সকল প্রশ্নের উত্তর পেতে হলে শুনতে হবে দ্বিতীয় অর্থাৎ অন্তিম পর্ব, সোমবার 11 এপ্রিল ঠিক সন্ধে 6টায়। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং শ্রেয়া, পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ এবং প্রায়ণ, এডিটিংয়ে সায়ন, পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তা সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।